তৈরি? টিক টক, টিক টক। তুমি সিদ্ধান্ত নিতে যত দেরি করবে, এর হাতের সময় ততটাই কমতে থাকবে। আর 2 পয়েন্ট প্লিজ, আর 2 পয়েন্ট প্লিজ। Oh my god! Oh yes, 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 yes! Oh, I did it! এবার দেখি তো এই ডায়মন্ড লেভেলটা কি রয়েছে। এটা ডায়মন্ড লেভেল প্রীতি, যেখানে পৌঁছানোর জন্য তুমি এত চেষ্টা করেছো। খেলার জন্য তৈরি? এখনই আমার তো মনে হয়েছিল আমি পরে কন্টিনিউ করব, পরে খেলবো। এই গেমটা কারোর জন্য দাঁড়িয়ে থাকে না প্রীতি। এখন তুমিও আমায় শুনতে পাচ্ছ, আমিও তোমায় দেখতে পাচ্ছি। তাহলে পরে কেন? তুমি কি করে আমাকে দেখতে পাচ্ছ? আমি তো তোমায় পারমিশন দিইনি আমার ওয়েবক্যাম অ্যাক্সেস করার। তোমার থেকে পারমিশন চেয়েছে কি? আমার কারোর পারমিশন চাওয়ার দরকার নেই। আমি যা চাই যখন চাই করতে পারি। বেকার কথা বলে সময় নষ্ট করো না প্রীতি। তোমায় ফাইনাল লেভেলটা কমপ্লিট করতে হবে। তুমি খেলতে চাও কি চাও না? Yeah, I want to play. ফাইনাল লেভেলটা কমপ্লিট করার জন্য তোমায় শুধু আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। এই লোকটাকে কেমন করে মারা উচিত? এটা এটা কেমন প্রশ্ন করছেন আপনি? আর আপনি একে মারতে চাইছেন কেন? ছুরি দিয়ে, গুলি মেরে, ফাঁসিতে ঝুলিয়ে। আর না হলে সেভাবে যেভাবে তুমি মরতে চলেছো। What? এই দরজা কি করে খোলা রয়েছে? প্রীতি, প্রীতি, কোথায় তুমি? প্রীতি, 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 প্রীতি। প্রীতি, থ্যাংক ইউ। তুমি ওর ফেস দেখোনি? না স্যার, ও আমি দেখতে পাওয়ার আগেই ও আমাকে মেরে পালিয়ে গেল। এটা কি তোমার মোবাইল? না না স্যার, এটা আমার মোবাইল নয়, এটা প্রীতির মোবাইল। স্যার মনে হচ্ছে এই রুমালটা প্রীতির মুখ বন্ধ করার জন্য ব্যবহার করা হয়েছিল। আমি শিওর এতে ক্লোরোফর্ম দেওয়া আছে, যাতে প্রীতিকে অজ্ঞান করে ওকে নিয়ে যেতে সুবিধা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে কেন? প্রীতির মোবাইল আর পার্স তো এখানেই রয়েছে, টাকা পয়সাও। স্যার চুরি নয় তো এটা অপহরণ। কিন্তু স্যার, প্রীতিকে কিডন্যাপ করে কার কি সুবিধা হবে? যাই ঘটে থাকুক, এই কম্পিউটারে থাকতে পারে।
নিশ্চয়ই কোনো টপ সিক্রেট ইনফরমেশন এই কম্পিউটারে ছিল, আর সেই কারণে কিডন্যাপার এটাকে ভেঙে দিয়েছে। যাতে কোনো এভিডেন্স না বাঁচে। কিন্তু স্যার, এমন কি ছিল এই কম্পিউটারে? অর্জুন, তুমি যদি চাও যে প্রীতি তাড়াতাড়ি ফিরে আসুক, তুমি যা কিছু জানো সবটা আমাদের বলো। আর তুমি যদি আমাদের কাছে কিছু লুকাও, তাহলে আমরা প্রীতিকে বাঁচাতে পারবো না। গত 2 সপ্তাহ ধরে প্রীতি খুব অস্বাভাবিক আচরণ করছিল। না না ফোন ধরতো, না কথা বলতো, দেখাও করতো না। কিন্তু ওই রকম কেন করছিল? প্রথমে তো আমিও বুঝতে পারিনি, যে কোনো রকম বাহানা বানিয়ে দিত। প্রীতি একটা স্কুলের কম্পিউটার সায়েন্সের টিচার। আমি ভেবেছিলাম ও নিজের কাজে খুবই ব্যস্ত, কিন্তু আমি যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। নিতিন, 1 মিনিট। হ্যাঁ মানে ওই পার্টিকুলার স্টেজ ক্রস করার পরে? প্রীতি, হ্যাঁ, তুমি এখানে কি করছো? আমি এখানে কি করছি? তুমি এখানে কি করছো? আমার সঙ্গে দেখা করার তোমার সময় নেই, অথচ এখানে তুমি অন্য কারোর সাথে। অর্জুন, আমার কথাটা শোনো। আমার কথা শোনো। কে ও? হ্যাঁ, কে ও? অর্জুন, এই দাঁড়াও। অর্জুন, 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 ওটা কে বলো তো? সিন ক্রিয়েট করো না প্লিজ। আরে কি চলছে সব? অর্জুন, আমি একটা সিরিয়াস ব্যাপার জানতে চাইছি। আর একটা অনলাইন গেম, আমি সেই ব্যাপারেই খোঁজ খবর নিচ্ছি। কি গেম? আর এইসব কি করছো তুমি? আস্তে বল, আস্তে বল। একটা ইন্টারনেট গেম আছে, তার নাম হলো গেম অফ ডেথ। আর এই যে ছেলেটা এক্ষুনি গেল না, ও ওই গেমটাই খেলছে, আমি ওকে হেল্প করছিলাম। না দেখো প্রীতি, তুমি জানোই যখন এই গেমটা এতই ভয়ানক, তুমি এর মধ্যে কেন জড়াচ্ছ? দেখো আমার কথা শোনো প্রীতি, তোমার পুলিশের কাছে যাওয়া উচিত। আরে যাবো, আমি পুলিশকে বলবো, কিন্তু কি বলবো আমি? আমার হাতে তো কোনো প্রমাণ থাকা চাই। আমি প্রমাণ জোগাড়েরই চেষ্টা করছি। এখন আমাকে একটু ওর সাথে সময় কাটাতে হবে। প্লিজ তুমি 10টার মধ্যে বাড়ি চলে এসো, আমি তোমায় সব বোঝাবো, ঠিক আছে? আর যখন তুমি রাত্রে বাড়িতে এলে তখন এইসব হলো। তো ওরা জানতে পেরে গিয়েছিল যে প্রীতি ওদের ব্যাপারে তদন্ত করছে, সেই কারণে কম্পিউটারটা ভেঙে দেয় আর ওকে কিডন্যাপ করে নেয়। কিন্তু স্যার, এই গেম অফ ডেথটা কি জিনিস? কিরকম ধরনের গেম এটা? এখন এটা তো ওই ভাঙা কম্পিউটার থেকেই পাওয়া যাবে। ফ্রেডি, একটা কাজ করো, সমস্ত কম্পিউটারগুলো আমাদের সাইবার ক্রাইম ইউনিটে পৌঁছে দাও। যতগুলো টুকরো হয়েছে সবগুলো উঠিয়ে নেবে, কোনোটাই ছাড়বে না। ওই ছেলেটাকে যাকে তুমি ভিডিও গেম পার্লারে দেখেছিলে? আমি তোকে প্রথমবারই দেখেছিলাম। হ্যালো। ও নো, কোথায়? ইয়া, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমরা আসছি। শহরের বাইরে জঙ্গলে একটা ডেড বডি পাওয়া গেছে। ডেড বডি মানে? স্যার, ওইদিকে। এর শরীরে এই একটাই আঘাতের চিহ্ন আছে। এক ঝটকায় গলাটা কেটে দিয়েছে, নিজেকে বাঁচানোর সুযোগও পায়নি বেচারা। ওয়ালেটে টাকাও রয়েছে আর হাতে ঘড়িও আছে। চুরি করার জন্য তোকে মারেনি। কিন্তু ওর মোবাইল তো দেখতে পাচ্ছি না। রাজেশ কে হতে পারে? অভিজিৎ, এই দেখো, ওর হাত বেঁধে রেখেছিল। পায়েও চিহ্ন আছে। এর হাত আর পা বেঁধে গলা কেটে দিয়েছে। অনেক কষ্ট পেয়েছিল বেচারা। এখন কেউ ওকে মেরে লাশটাকে এখানে ফেলেছে, নাকি খুন এখানেই হয়েছে এটা বলা মুশকিল। যাই হোক না কেন, কেউ তো ওকে খুন হতে নিশ্চয়ই দেখেছিল। স্যার, কাল একটা ফিল্ম ক্রিউ এসেছিল রেকি করতে। ও তো বলছে ও কিছুই দেখেনি।
কিন্তু আজকে ওই ক্রিউ ডিরেক্টরের সাথে এসেছে, তখন ওই বডিটা দেখতে তার মানে পায়। কাল রাত্রির থেকে আজ সকালের মধ্যে লাশটা এখানে আনা হয়েছে। খোঁজ নিয়ে দেখতে হবে যে এই রাজেশটা কে আর ওকে কেন খুন করা হয়েছে। কিছু পেলে? কি জানতে পারলে? হ্যাঁ স্যার, অনেক ইনফরমেশন পেয়েছি আমরা, এমনকি কিছু সফটওয়্যার কোর্সও পেয়েছি। খুবই শকিং। শকিং এর মানে? স্যার, প্রীতি গেম খেলার জন্য এই মেন কম্পিউটার ইউজ করছিল, আর গেমের সোর্স ট্র্যাক করার জন্য যা যা ইনফরমেশনও পাচ্ছিল সেগুলো এই দুটো কম্পিউটারে সেভ করছিল। এই দেখুন স্যার, প্রীতির নোট করা কিছু ইনফরমেশন। নীল রঙের ড্রেস পরা ওই লোকটাকে চেয়ারে বেঁধে রাখা আছে। স্যার এটা তো রাজেশও হতে পারে, ওর হাতে তো ওই দাগটাও ছিল যেটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তার মানে প্রীতি যেটা নোট করেছে এটা রাজেশ না তো? পসিবল স্যার। অ্যাকচুয়ালি গেমের প্রত্যেকটা লেভেল ক্রস করার জন্য প্রীতিকে কিছু প্রশ্নের উত্তর দিতে হতো, আর প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য প্রীতি 10 থেকে 15,000 টাকা করে পেত। আর লাস্ট লেভেলে আসার পর প্রীতিকে খুব কঠিন একটা প্রশ্ন করা হয়েছিল। কি প্রশ্নটা কি ছিল? প্রীতিকে বলতে হতো যে ওই বন্দি থাকা লোকটাকে কিভাবে মারতে হবে। তাহলে ওর মৃত্যু ইন্টারনেট গেমের একটা পার্ট ছিল। এক্স্যাক্টলি, এটাই গেমের শেষ লেভেল। একটা প্রশ্নের মধ্যে কারুর না কারুর জীবনের বাজি লেগে থাকে স্যার। স্যার এই দেখুন, গেমের ডিলিটেড ফোল্ডার থেকে আমরা এই ছবিগুলো পেয়েছি। এ তো রাজেশের ছবি। প্রীতির শেষ প্রশ্নে যার জীবন বাজি ছিল সে হলো ওই রাজেশ। এরকম বিপজ্জনক গেম কে খেলাচ্ছে? কে হতে পারে? এ বিষয়ে কিছু কি বলতে পারবেন? আমরা চেষ্টা করে যাচ্ছি স্যার, আর এরা কিন্তু খুবই স্মার্ট। ওরা বা ও যেই হোক না কেন স্যার, আইপি অ্যাড্রেসটা খুবই স্ট্রংলি প্রোটেক্ট করে রেখে দিয়েছে সে। মাল্টিপল লেয়ার্স অফ সিকিউরিটি কোডস আছে, আমরা ট্র্যাক করেই উঠতে পারছি না। আমি একদম শিওর স্যার, শুধুমাত্র রাজেশই এই গেমের বলি নয়, আরো অনেক লোক হতে পারে। প্রীতিও তাদের মধ্যেই একজন। পার্থক্য শুধু এটাই যে ও গেম খেলার সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশনও করছিল, সেই জন্য ওকে কিডন্যাপ করা হয়। হ্যাঁ, কিন্তু কোলে করে তো আর প্রীতিকে নিয়ে যায়নি। নিশ্চয়ই কোনো গাড়িতে টাড়িতে করে নিয়ে গেছে। এই প্রীতির বাড়ির আশেপাশে ভালো করে জিজ্ঞাসাবাদ করো, নিশ্চয়ই কেউ না কেউ কিছু তো দেখে থাকবে। এক মিনিট স্যার, আমি দেখেছি। কি দেখেছিলে? স্যার কাল ঠিক এই সময় নিজের সাইকেলে কফি বিক্রি করছিল, তখনই স্যার একটা বড় গাড়ি খুব জোরে এখান দিয়ে পেরিয়ে গেল, আর ওর পেছনে ওই বাইকের লোকটা ওর সাইকেলে ধাক্কা মেরে দিল। এই! আরে দেখতে পাস না নাকি? অন্ধ নাকি? ওর মুখ দেখেছিলে তুমি? না, মুখটা তো দেখতে পাইনি কারণ ও হেলমেট পরেছিল, কিন্তু স্যার আমি ওর গাড়ির নাম্বারটা নোট করেছি। এই নাম্বারটা। এই পেজটা আমি ছেড়ে নিচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। নমস্কার। যদি আর কিছু মনে পড়ে তো বলে ফেলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ওই বাইকওয়ালার নাম জানতে পেরে গেছি স্যার। শুভ। শুভ? স্যার গোরেগাঁওতে থাকে, আর এই হলো ওর ছবি। ফোন ট্রেস করেছি কিন্তু সুইচ অফ বলছে। একে চেনো তুমি? কে? হ্যাঁ স্যার, এটা তো ওই ছেলেটাই যে প্রীতির সাথে গেম পার্লারে ছিল। তাহলে অভিজিৎ নিশ্চয়ই এর কোনো হাত আছে প্রীতির কিডন্যাপিং এর ব্যাপারে। তাহলে ওকে গিয়ে একবার গুড মর্নিং বলে আসি। যত তাড়াতাড়ি সম্ভব। পঙ্কজ, শোনো, বসো বসো, 5 মিনিট সময় আছে তোমার কাছে। নিজের মাথাটাকে কাজে লাগাও, দেখো কিছু মনে পড়ে কিনা। স্যার, হ্যাঁ দা, কি কিছু জানতে পারলে? স্যার আর একজন ভিকটিমকে পেয়েছি যার মৃত্যু রাজেশের মতো হয়েছিল। স্যার এই যে স্যার, এর নাম নীল। রাজেশের মতোই এর গলাটাও কাটা, আর হাতে আর পায়ে ওই দড়ির চিহ্ন ছিল। স্যার আমি শিওর রাজেশ আর নীলও এই গেমটা শিকার হয়েছে। দয়া, স্যার এই রাজেশ আর নীলের ব্যাপারে সবকিছু জানতে হবে। এরা কে ছিল, কি করত, আর তাছাড়া এই দুজনে এই বিপজ্জনক খেলা কার সঙ্গে খেলতো। এদের এই গেম সম্পর্কে জানতে গেলে আমাদের এদের বোর্ডের খবর নিতে হবে। স্যার এই গলিটা। এই বাইকটাই স্যার, 9594।
আপনারা কারা? শুভ আছে কি বাড়িতে? না, ও তো চলে গেছে চলে গেছে? কোথায় চলে গেছে? অ্যাব্রড, পড়াশোনার জন্য। অ্যাব্রড? কালকে তো এখানেই ছিল, আজকে হঠাৎ করে অ্যাব্রডে চলে গেল। আপনি আমি শুভর মা হই। আচ্ছা আচ্ছা। ওর হঠাৎ করে মনে পড়ে গেছে অ্যাব্রডে পড়াশোনা করতে যেতে হবে। ও তো এমনই, ও আমাকে ঠিক করে কখনো বলেইনি। ও আমাকে বলল ফার্দার স্টাডির জন্য আমাকে ফরেন ইউনিভার্সিটি যেতে হবে, আর চলে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাকে কোনো কন্ট্যাক্ট নাম্বার নিশ্চয়ই দিয়ে গেছে? আগে না, ও আমাকে কোনো নাম্বার দেয়নি। ও বলেছে ও নিজেই আমাকে ফোন করবে। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। বলো। স্যার, আমরা রাজেশ আর নীল দুজনের রুমমেটের সাথেই কথা বলেছি। ইন্টারেস্টিং ব্যাপার হলো রাজেশ আর নীলের অনেক কিছুই কমন ছিল। যেরকম? যেমন দুজনেই ছিল স্ট্রাগলিং অ্যাক্টর এবং রোজ দিনই বিভিন্ন অডিশনগুলো অ্যাটেন্ড করতো। তার মানে এরা দুজন একে অপরকে চিনতো? না স্যার। স্যার, আশ্চর্যের ব্যাপার হলো যে এদের শেষবার তখন দেখা গিয়েছিল যখন এরা একটা ফিল্ম কোম্পানিতে একই জিনিসের দুবার অডিশন দিতে গেছিল। অডিশন দ্বিতীয়বার? হ্যাঁ স্যার, আর তারপরে ওদের সাথে কারোর দেখা হয়নি, পাওয়া গেল শুধু দুজনের লাশ। আচ্ছা, দুজনে একই প্রোডাকশন হাউসে গেছিল, খবরটা একদম পাকা? একদম সঠিক খবর স্যার, 100% ঠিক। আর এই রাজেশ ওর রুমমেটের থেকে জামা কাপড় চেয়ে চেয়ে পড়তো, এমনকি টাকার জন্য ও নিজের মোবাইলটা পর্যন্ত বেচে দিয়েছিল। তাই স্যার, যখন ওদের এই ফিল্ম কোম্পানি থেকে ফোন এলো ওরা খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল। ওদের টাকার দরকার তো ছিলই, আর এরা কিছু কাজও পাচ্ছিল না। কোন প্রোডাকশন হাউস এটা? হ্যাঁ, এই দুজন তো এখানে এসেছিল অডিশনের জন্য। আপনি এদের দুজনকে দ্বিতীয়বার অডিশনের জন্য কেন ডেকেছিলেন? দ্বিতীয়বার? না না, আপনার নিশ্চয়ই কোনো কনফিউশন হচ্ছে। আমরা এখানে কাউকেই অডিশনের জন্য দ্বিতীয়বার ডাকিনি। কিন্তু আমরা তো ইনফরমেশন পেয়েছি যে আপনার কোম্পানি থেকে ওদের আবার অডিশনের জন্য ডাকা হয়েছিল। দেখুন, রাজেশকে কাল 2টো থেকে 4টের মধ্যে এখানে ডাকা হয়েছিল অডিশনের জন্য। আর অডিশনের পরেই দুজনে নিখোঁজ। আমরা রাজেশের লাশ পেয়েছি জঙ্গলে। লাশ? স্যার, আমি গ্যারান্টির সাথে বলছি স্যার, আমাদের অফিস থেকে এদেরকে স্যার কোনো কল যায়নি। স্যার, 1 মিনিট। এই দেখুন স্যার, এরা তো অলরেডি রিজেক্টেড হয়ে গিয়েছিল, কারণ এদের পারফরমেন্স আমাদের ভালো লাগেনি। তাহলে স্যার আমরা এদেরকে কেন ফোন করব? তার মানে খুনি প্রিম্যাজিকের অফিস থেকে ওদের দুজনকে ডেকেছিল। কিন্তু স্যার, এখান থেকে সে ফোনটা করবে কি করে? দেখুন, হয়তো এটা আপনার অফিসেরই কেউ, বা এখানে যারা অডিশন দিতে এসেছিল ওদের মধ্যে কেউ লুকিয়ে লুকিয়ে আপনার ল্যান্ডলাইন ইউজ করেছিল আর ওদেরকে ফোন করেছিল। না ম্যাডাম, আমি শিওর ওই দুজন আমাদের অফিসের ভেতর আসেইনি। স্যার, ওরা যদি এখানে না এসে থাকে তাহলে গিয়েছিল কোথায়? মনে হচ্ছে খুনি ওদেরকে দ্বিতীয়বার অডিশনের জন্য এখানে এই অফিস থেকেই কল করেছিল, কিন্তু এখানে পৌঁছানোর আগে ওরা অন্য কোথাও দেখা করেছিল। যদি দেখা করেও থাকে না, তাহলে দূরে কোথাও দেখা করেনি, অফিসের আশেপাশেই কোথাও দেখা করেছে, কারণ রাজেশের কাছে তো কোনো ফোনই ছিল না। স্যার, যদি এটাই হয়ে থাকে তো রাস্তায় সিসিটিভি ক্যামেরা। স্যার, এখানে তো একটাও ক্যামেরা নেই। পুরবি, এই অডিশন 2টো থেকে 4টের মধ্যে ছিল না? হ্যাঁ স্যার। তাহলে যদি খুনি রাজেশের জন্য অপেক্ষা করে 2টো থেকে 4টের মধ্যে, এখানেই নজর রেখেছিল পুরো টাইমটা। হ্যাঁ স্যার, কেননা খুনির তো জানা উচিত না যে ওরা 2টো থেকে 4টের মধ্যে কখন আসবে। আর স্যার, এমনিতেও বর্ষার সিজন, এটা রাস্তায় দাঁড়িয়ে নিশ্চয়ই অপেক্ষা করবে না, কোনো চায়ের দোকানে অথবা রেস্টুরেন্টে ঢুকে হয়তো অপেক্ষা করেছিল। হ্যাঁ ফ্রেডি, এমন একটা জায়গা থেকে যেখান থেকে এই গেট থেকে বাইরে আসা লোকটাকে পরিষ্কার দেখা যায়, যেমন ওই জায়গাটা। এই জায়গাটা একদম সঠিক। এখানে বসে দেখা যায় যে এই গেট থেকে কে আসতে যাচ্ছে। কি নেবেন স্যার? কিছু না,
এটা বলো যে কালকে দুপুর 2টো থেকে 4টের মধ্যে কেউ এখানে এই টেবিলে বসে পুরো সময়টা ওই গেটের দিকে নজর রেখেছিল? আপনারা? সিআইডি এখানে বসেছিল কেউ? হ্যাঁ, ও 4টে চা খেয়েছিল আর ওনাকে দেখে মনে হচ্ছিল উনি কারোর জন্য অপেক্ষা করছেন। তারপর তারপর একবারে উঠলো আর বাইরে পালিয়ে গেল। টাকা না দিয়েই? না স্যার, টাকা দিয়েছিল, 100 টাকা হয়েছিল, কিন্তু খুব কৃপণ, কখনো টিপস দেয় না। কখনো টিপস দেয় না মানে ও আগেও এখানে এসেছিল? হ্যাঁ, ও তো এখানে আসা যাওয়া করে। তুমি চেনো নাকে? হ্যাঁ, এই যে সামনে বিল্ডিংটায় ফিল্ম কোম্পানি আছে না, ও তো ওখানে কাজ করতো। ওর নাম নন্দু ছিল স্যার। ওখানে কাজ করতো মানে? জানি না, ওকে একদিন হঠাৎ করে বার করে দিল। ঠিক আছে, থ্যাংক ইউ। ছুরিতে ধার দিন, পুরনো বটি নতুন করে নিন। ছুরিতে ধার দিন। স্যার, হ্যাঁ দয়া, আমরা প্রি ম্যাজিক ফিল্মসের অফিসে গেছিলাম, ওখান থেকে এই নন্দুর নাম্বার তো পেলাম, চেষ্টা করছিলাম কিন্তু সুইচ অফ পাচ্ছি। ও হ্যাঁ পঙ্কজ, হ্যাঁ স্যার, শুভর মা এক্ষুনি বাড়ি থেকে বেরিয়েছে, হাতে একটা বড় ব্যাগ নিয়েছে স্যার। মনে হয় ওর মধ্যে শুভর জন্য খাবার আছে। ঠিক আছে, তুমি ওনাকে ফলো করতে থাকো, আমরা এক্ষুনি আসছি। স্যার, শুভর মা লুকিয়ে লুকিয়ে কোথাও যেন যাচ্ছেন, হয়তো শুভর সঙ্গে দেখা করতে। ফলো করতে থাকবে, তোমাদের নজর এড়িয়ে যেন ও না যেতে পারে। দাদা, এই ছুরিটা ঠিক আরে করে যাও দিন না না। এখান থেকে, সময় নেই আমার। দাদা, ছুরি ঠিক করে দাও। হ্যালো, এসিপি প্রদ্যুমান। আমি শুনেছিলাম যে আইনের শাসন অন্ধ হয়, আজ তো দেখেও নিলাম। যাকে তুমি পুরো শহরে খুঁজে বেড়াচ্ছ সে তো তোমার সামনেই আছে, কিন্তু তাকে তুমি দেখতেই পাচ্ছ না। কে বলছে? আমার সঙ্গে বন্ধুত্ব পরে করে নিও এসিপি, এখন তোমার প্রীতির ব্যাপারে খোঁজ নেওয়া উচিত। ও ওখানেই তোমার অফিসেই আছে। প্রীতি আমাদের অফিসে? তুমি কোথা থেকে বলছো? হ্যাঁ, প্রীতি কোথায়? এসিপি, তুমি আমাকে হতাশ করছো। ভাবো ভাবো। বস? হ্যাঁ, ডক্টর সালুকেও এসেছে। ওয়েলকাম ডক্টর সালুকে। দেখো, তোমার যাই দরকার আমাদেরকে বলো, আমরা দিয়ে দেব, কিন্তু প্রীতিকে ছেড়ে দেবে, কেমন? সেই জন্যই তো আমি তোমায় ফোন করেছি এসিপি। যদি তুমি প্রীতিকে ফেরত পেতে চাও তাহলে আমার সঙ্গে একটা গেম খেলতে হবে। মৃত্যু নিয়ে খেলা তুমি বন্ধ করো, আর তুমি আমাদের কাছে ধরা দাও। প্রীতিকে ছেড়ে দাও, না হলে কিন্তু খুব আফসোস করবে। যদি তুমি খেলতে না চাও তাহলে প্রীতির সাথেও সেটাই হবে, যেটা রাজেশ আর নীলের সাথে হয়েছিল। কোনোভাবেই না। ও তোমার কি এমন ক্ষতি করেছে? ওকে ছেড়ে দাও। আমি ছোটবেলা থেকে চোর পুলিশ খেলতে খুব ভালোবাসি। এবার মন দিয়ে শোনো, তোমাকে আমার 3টে প্রশ্নের উত্তর দিতে হবে, আর তার জন্য তুমি শুধুমাত্র 5 ঘন্টা পাবে। যদি তুমি 5 ঘন্টার মধ্যে 3টে প্রশ্নের ঠিক উত্তর দিয়ে দাও তাহলে প্রীতি তোমার কাছে সুস্থভাবেই পৌঁছে যাবে, কিন্তু তুমি যদি একটাও ভুল উত্তর দিয়েছো তাহলে আমি ওকে মেরে দেব তোমার চোখের সামনে। তুমি এমন কিছু করবে না, বুঝেছো? তাহলে প্রথম প্রশ্নের জন্য তৈরি তুমি? কি প্রশ্ন আছে তোমার? একটা মানুষের মৃতদেহ, আর মৃতদেহের হাতে একটা বন্দুক। ওই লোকটার মৃত্যু সকাল 10টাতে হয়েছে, কিন্তু বিকেল 4টের সময় ও আরেকটা লোকের খুন করলো। কি করে? একটা মৃতদেহ কি করে খুন করতে পারে এসিপি?
স্যার শুভর মা ওই বাড়িটায় গেছিল স্যার। ওই জানলাটা দেখতে পাচ্ছেন? উনি ওই ব্যাগটা ভেতরে দিলেন। মনে হচ্ছে শুভ ভেতরেই আছে। যদি শুভ ভেতরে থাকে তাহলে বাঁচবে না। হ্যাঁ ফ্রেডি। ও নো। ঠিক আছে ঠিক আছে, আমরা দেখছি। কি হয়েছে স্যার? খুনি ওই গেমটা এসএপি স্যারের সঙ্গে খেলা শুরু করে দিয়েছে। যদি না খেলতেন তাহলে প্রীতিকে মেরে দিত। ও no! কিন্তু এতদিন দেখা গেছে যে গেম শেষ হওয়ার পরেও এমনিই মেরে দেয়। গেম শেষ হওয়ার আগেই ওকে ধরতে হবে। 5 ঘন্টা সময় দিয়েছে, তার আগেই আমাদের খেলা শেষ করে দিতে হবে। শুভ, অযথা কষ্ট করিস না, পালানোর কথা একদম ভাবিস না। প্রীতি কোথায়? বল কি করেছিস তুই ওর সঙ্গে? আমি কিছু করিনি স্যার, স্যার আমি কিচ্ছু করিনি। বাজে কথা বলিস না। তুই প্রীতির বাড়ি থেকে পালাসনি? আমরা সবকিছু জানি তোমার ব্যাপারে। কোথায় ও? আমি প্রীতি ম্যাডামের বাড়ি গিয়েছিলাম। ওখানে পৌঁছে দেখি যে পুরো ঘর তছনছ হয়ে আছে। তখনই আমি কারুর আসার আওয়াজ পেলাম, আর আমি লুকিয়ে পড়লাম, আর সুযোগ বুঝেই ওখান থেকে পালিয়ে গেলাম। তুই যখন কিছু করিসনি তাহলে কেন পালিয়েছিলি? কারণ আমার জন্য একটা মানুষ মারা গিয়েছিল। আমি গেম খেলছিলাম, ওই গেমের লাস্ট স্টেজ পর্যন্ত পৌঁছেও গিয়েছিলাম, আর আমার জন্য ও মরে গেল। আমার সামনে ওর গলা কেটে দিল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম স্যার। আর যখন প্রীতি ম্যাম ফাইনাল স্টেজে পৌঁছে গিয়েছিল তখন আমি বুঝে গিয়েছিলাম ওরা আমাকেও ছাড়বে না, আমাকেও মেরে ফেলবে। তোমায় মারবে কেন? কারণ প্রীতি ম্যাডামকে আমিই বলেছিলাম এই গেমটার ব্যাপারে। ওনাকে আমিই বলেছিলাম ইনভেস্টিগেশন করবার জন্য। আমি জানতাম না যে এসব কিছু হয়ে যাবে। আমি কিছু করিনি স্যার। কিন্তু এখন করবে। এই গেমের ব্যাপারে তুমি যেখান থেকে জানতে পেরেছো আমাদের ওখানে নিয়ে আর চলো। সেটা এক্ষুনি। প্রীতির কোনো ক্ষতি হতে পারে, তাই আমাদের কাছে একদম সময় নেই। আমি জানি মৃত্যুর পর মানুষ কি করে খুন করে। তাহলে তাড়াতাড়ি বলো সালুখে। রাইগার মর্টিস। হ্যাঁ ডক্টর সালুখে, মাঝে মধ্যে শরীরে টান পড়ার ফলে ঝটকা লাগতেই পারে। রাইগার মর্টিস। লাশের হাতে গান ছিল আর আঙ্গুল গানের ট্রিগারের উপরে। যেই রাইগার মর্টিস সেটেল হয় শরীরের সাথে সাথে আঙ্গুলও শ্রিঙ্ক করে, আর এই কারণে ট্রিগারের উপর আঙ্গুলের জোর পড়তে থাকে, জোর পড়ে আর ট্রিগার প্রেস হয়ে যায়। ওয়েল ডান। কিন্তু তোমরা দুজনে অনেক সময় নিয়ে নিলে উত্তর দিতে। এখন তোমাদের হাতে কেবল 3.5 ঘন্টা বাকি। অতটা সময় আমাদের কাছে যথেষ্ট। তুমি প্রশ্ন করো। ওকে সিপি, অপেক্ষা করো, তাড়াহুড়ো ঠিক নয়। আমার দ্বিতীয় প্রশ্ন মন দিয়ে শোনো। একটা মানুষের গুলি লাগলো, কিন্তু গুলি ওর দেহের বাইরে বেরোলো না। ভেতরেই ছিল, কিন্তু এই গুলিটা কেউ খুঁজেও পেল না। তাহলে গুলিটা গেল কোথায়? আমার জানা আছে। বলো তাড়াতাড়ি। গলে গেছে। বরফের বুলেট ছিল ওটা। কি? আমি বলেছিলাম না তোমাদের তাড়াহুড়ো করা ঠিক নয়। এটা ভুল উত্তর ছিল ডক্টর সালুকে। তোমরা একটা সুযোগ হারিয়ে ফেললে, এবার শুধু একটাই সুযোগ বাকি। এদিকে স্যার, এখানে এই যে এই বোর্ড থেকে স্যার। স্যার এই নোটিশ বোর্ডে একটা প্যাম্পলেট আটকানো ছিল।
যাতে গেমের সমস্ত ইনফরমেশন লেখা ছিল। কে আপনারা আর কি চাই এখানে? সিআইডি। তুমি কে? আমি এখানের ম্যানেজার। এনি প্রবলেম? এই বোর্ডে প্যাম্পলেট কে লাগায়? প্যাম্পলেট তো যে কেউ আসতে যেতে লাগাতেই পারে। ওপেন নোটিশ বোর্ড এটা। আর তাছাড়া আমার কিছু ক্লায়েন্ট আছে যারা গেম প্রমোশনের জন্য বা গেমিং কনসোল বিক্রি করার জন্য এটাকে ব্যবহার করে। স্যার ওই যে দেখুন, শুধু নাম লেখা আছে, আর তো কিছু নেই। এই যে সিসিটিভি ক্যামেরা, এর ফুটেজ দেখবো আমরা। ইয়েস, শোনো, তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আচ্ছা, ভেরি গুড। ওই গুলিটা যে লোকটার লেগেছিল, সেই গুলিটা হাড় দিয়ে তৈরি ছিল, বোনস দিয়ে তৈরি। যেই ওই গুলিটা চালানো হয়, গুলি নিজের কাজ করে দেয়, আর সঙ্গে সঙ্গে শরীরের ভেতর যে হাড় ভেঙে গেছে তার সাথে মিশে যায়। ওয়েল ডান আইসিপি। প্রথমবার এরকম ইন্টেলিজেন্ট প্লেয়ার পেলাম, খুব আনন্দ হচ্ছে। এবার শুধু একটা প্রশ্ন। 1 ঘন্টা সময় আছে তোমার কাছে। এই হলো তোমার তৃতীয় আর শেষ প্রশ্ন। না না, কোনো প্রশ্ন করার আগে আমি প্রীতিকে দেখতে চাই, প্রীতির সাথে কথা বলতে চাই, প্রীতি কেমন আছে জানতে চাই। ঠিক আছে। স্যার, এই কিছু পেপার পাঠাতে হবে, আর্জেন্ট আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, ঠিক আছে? খালি হাতে ফিরে আসবে না। স্যার, যদি কোনো রকম ভাবে চালাকি করার চেষ্টা করো বা নিজেদের মুখ বাইরে খোলো, তাহলে এর গেম এক্ষুনি আমি ওভার করে দেবো। দেখো প্রীতি, এ তোমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করবে না তোমার, যতক্ষণ আমরা আছি, বুঝেছো? আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে। প্রীতি, তোমার কিচ্ছু হবে না। তুমি শুধু আমাদের প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে দেবে, ওকে? বাস। অনেক কথা হয়ে গেছে। আর এটা স্বাভাবিক যে তোমরা প্রীতিকে দেখতেই থাকবে, কারণ গেম শেষ হওয়া পর্যন্ত লাইভ টেলিকাস্ট চলতেই থাকবে। এবারে বলো, তোমার শেষ প্রশ্নটা কি? খুব মজার একটা প্রশ্ন এসেপি, মন দিয়ে শুনো। তোমাদের মধ্যেও কে যে মার্ডার করেছিল? কিন্তু কখনো নিজের অপরাধ স্বীকার করেনি। কি বললে তুমি? অবাক হয়ে গেলেন এসিপি? সব অপরাধীদের তুমি শাস্তি দিয়ে বেড়াও, আর তোমার নিজের টিমে একটা খুনি লুকিয়ে আছে। কেউ যে করেছিল মার্ডার? কেন করেছিল? হতে পারে কোনো পার্সোনাল রিজন। অন্য কেউ করলে এতক্ষণে জেলের মধ্যে পৌঁছতো, কিন্তু ও তো সিআইডিতে না, কেউ সন্দেহই করলো না। আর আজও স্বাধীন। বাজে কথা বলছো তুমি, বাজে কথা। এখানে প্রত্যেকটা অফিসার তাদের জীবনে ঝুঁকি নিতে পারে, তবু কেউ কোনো অপরাধ করবে না, খুন তো দূরের কথা। তুমি আমাকে কি বলবে আমার অফিসারদের ব্যাপারে? আসলে তুমি প্রীতিকে ছাড়তেই চাইছো না, এই জন্য বাজে কথা বলছো তুমি। সাহস আছে তাহলে প্রীতিকে ছেড়ে দিয়ে দেখো। উত্তর আছে এসিপি, ওখানেই আছে, খোঁজো। হ্যাঁ মা। হ্যালো। এসব তুমি কি লিখছো? 0101 কি এসব?
স্যার আপনার মনে আছে প্রীতিকে বলেছিলাম আমাদের প্রশ্নের উত্তর 0 আর 1-এ দিতে? স্যার প্রীতি কম্পিউটার সায়েন্সের টিচার, আর স্যার 0 আর 1 বেসিক্যালি একটা কোড ওয়ার্ড। হ্যাঁ মা, না না, যখনই কাজ শেষ হয়ে যাবে আমি চলে আসবো। হ্যালো মা। কি হয়েছে পূরবী? স্যার প্রীতি এখন 3 কিলোমিটার রেডিয়াসের মধ্যে আছে, যেখানে আমরা ওকে খুঁজছি। দয়াকে তুমি বলে দেবে। হ্যাঁ, যাও গিয়ে বলে দাও। হ্যাঁ পূরবী, কি? ও দ্যাটস গ্রেট। ঠিক আছে ঠিক আছে, প্রীতির লোকেশন পাওয়া গেছে। ও এই এরিয়াতেই আছে, খুব বেশি হলে 15 মিনিটের দূরত্ব। স্যার প্রীতির তো এখানেই থাকা উচিত স্যার, কিন্তু এখানে তো সব নর্মাল, এখানে তো সবাই গেম খেলছে। আমি শিওর যে প্রীতি এখানেই কোথাও আছে, হয়তো কোথাও লুকিয়ে রেখেছে। খুঁজে দেখি। স্যার স্যার এখান থেকে ওই গুপ্ত রাস্তাটা। তোমার সময় শেষ, তোমার গেম ওভার, আর এই মেয়েটারও গেম ওভার। প্লিজ ডোন্ট। কি হলো নন্দু? তুমি কে? আমি এখানের ম্যানেজার। বোর হয়ে গেছিলাম স্যার আমি। ওই এক পুরনো আজে বাজে আর্কেড গেম, ওই পুরনো টেকনোলজি। এখন গেমিং এ মজা কোথায় স্যার? বাস তাই আমি ভাবলাম যে এরকম একটা এক্সাইটমেন্টে ভরা কিছু করি, যাতে যাতে মানুষের ব্লাড প্রেশার বেড়ে যায়, গায়ে কাঁটা দিয়ে ওঠে। তাই আমি দেখতে চেয়েছিলাম যে যতটা উত্তেজনা আমার মধ্যে আছে, ততটা কি অন্যদের মধ্যে আছে? যতটা পাগল আমি, সেরকম কি কোনো পাগল আছে যে নিজের জীবন থেকে বোর হয়ে গেছে? কিন্তু স্যার, আমার গেম আপনারা মাঝখানেই পজ মেরে দিলেন। সত্যিটা আপনারা জানতে পেরে গেলেন। বাজে বকা বন্ধ করো। সত্যিটা হলো তুমি একজন ভয়ঙ্কর খুনি, ব্যাস। তার মানে তুমি নিরীহ লোকের জীবন নিয়ে খেলা শুরু করে দিয়েছিলে। কি ভেবেছিলে তুমি লোকেদের প্রাণ নেবে? তুমি নিজের এই বিপজ্জনক গেম চরিতার্থ করে যাবে? তুমি কেউ কিচ্ছু বলবে না, বেঁচে যাবে তুমি? এটা তোমার ভুল ধারণা। এবার জেলের গড়াদের পিছনে পৌঁছতে থাকবে, জেলের গড়াদের পেছনে, ফাঁসির অর্ডার আসা পর্যন্ত। আরে ফ্রেডি স্যার দাঁড়ান তো। আরে স্যার এভাবে চিটিং করবেন না। না, আপনি আগে রিস্টার্ট করুন। আপনি তখন থেকে চিটিং করছেন, এরকম করলে কিন্তু আমি খেলবো না। না আরে এসব কি হচ্ছে? হ্যাঁ, এখন পর্যন্ত যা হয়েছে তাতে পেট ভরেনি? তোমরা এখনো বাচ্চাদের মতন গেম খেলে যাচ্ছ? হ্যাঁ, আরে স্যার, এই গেমটার মধ্যে কিচ্ছু খারাপ নেই। যদি থাকতো না, তাহলে আমরা
ঝট করে ঠিক বুঝে ফেলতাম। আর স্যার আমরা ফট করে শুকেও নিতাম, কারণ স্যার আমরা সিআইডির লোক তো। এই জন্য তোমাদের রাখা হচ্ছে সিআইডিতে। শুকে ক্রাইম সলভ করবে এরা। কাজ করো। আপনি কে? আমি সানি গেল। আমি ক্রাইম শুকতে পারি। ক্রাইম এখানে? হ্যাঁ, আমি একটা গাড়ি চুরি করার চোরকে খুঁজছি। আমি ওকে শুকতে শুকতে এখান অবধি চলে এলাম। আচ্ছা, সানি বাবু, তুমি ক্রিমিনালদের গন্ধ শুকে খুঁজে বার করো? হ্যাঁ মানে যেখানেই ক্রাইম হয় তুমি তা স্মেল পেয়ে যাও? হ্যাঁ, আমি ক্রাইম আর ক্রিমিনাল দুটোরই গন্ধ পেয়ে যাই। আমার ওই জন্য এক প্রমাণেরও দরকার হয় না, আর না ডক্টর শালুখের রিপোর্ট। এটা দারুণ ক্ষমতা বাবা। আমি তো নিজের গায়ে লাগানো সেন্টের গন্ধটা পর্যন্ত পাই না, আর তুমি ক্রিমিনালের সেন্টও শুকতে পারো? হ্যাঁ, যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে দেখুন আমার ফিল্ম স্নিফ রিলিজ হয়ে গেছে, ওখানে আমায় দেখে নেবে। তোমার ফিল্মের নামটা কি বললে? স্নিফ। স্নিফ? ওটা দেখে তোমরা আমায় সিআইডিতে নিয়ে নেবে। তাহলে আমরা সবাই নিশ্চয়ই গিয়ে তোমার ফিল্মটা দেখবো। স্নেপ, এবারে তুমি যাও আর কোণে কোণে শুকে ক্রিমিনালদের ধরপাকড় শুরু করে দাও, ওকে? আর যখন তুমি বড় হয়ে যাবে আমরা তোমার কাছে আসবো আর তোমাকে সিআইডিতে নিয়ে নেব, ওকে? এবার আমায় যেতে হবে। কতগুলো ক্রিমিনাল আমাদের সোসাইটিতেও গাড়ি চুরি করছে, আমাকে ওদের ধরতে যেতে হবে। ও, গুড লাক। সেম টু ইউ। থ্যাংক ইউ। কি হচ্ছে? চলছে কি? বাঁচাও! বাঁচাও! আমাকে আমাকে মেরো না, আমাকে মেরো না, মেরো না, আমাকে মেরো না, মেরো না, আমাকে মেরো না,
মেরো না আমাকে। কি করছো তোমরা দুজনে? গুপ্তধন খুঁজছি আঙ্কেল। যদি গুপ্তধন এইভাবেই পাওয়া যেত তাহলে সমুদ্রের পাশে থাকা সমস্ত লোকেরা আজ অনেক বড় লোক হয়ে যেত। হ্যাঁ, রাজা হওয়ার জন্য রাজার মতো বুদ্ধিও তো থাকা দরকার না স্যার? এ দেখুন, কি এটা? এটা মেটাল ডিটেক্টর স্যার। এটা দিয়ে বালির মধ্যে থাকা সমস্ত ধাতু, সে সোনা রূপো তামা যাই হোক, আমাদের মেটাল ডিটেক্টর সেটা খুঁজে বার করে স্যার। আচ্ছা, আগে স্যার দেখাও। দেখুন স্যার। এই দেখুন স্যার। এই খুচরো পয়সা আর এই ছেঁড়া নুপুর, এটাই তোর গুপ্তধন। স্যার, কই মাছ ধরেননি নাকি আপনি? একটু ধৈর্য ধরতে হয়। রিকি, এখানে কিছু আছে, তাড়াতাড়ি আয়। কর এখানে, তাড়াতাড়ি কর। Oh my God! তুমি রাতে এখানে কি দেখেছিলে? বডিতে অনেক আঘাতের চিহ্ন রয়েছে, মনে হচ্ছে খুব মারপিট হয়েছিল ওর সঙ্গে। আপনি এনাকে কোথাও দেখেছেন? মানে এখানে কোথাও কাছাকাছি? এর পকেটে না আছে মোবাইল, না আছে পার্স, আর না ঘড়ি। এই দেখতে পাচ্ছ, এই এমন মনে হচ্ছে যে আংটি জোর করে খুলে নেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এর খুন চুরির উদ্দেশ্যে করা হয়নি তো? হতেও পারে। মিসিং পারসন ব্যুরো থেকে যদি কিছু জানতে পারা যায়। তাছাড়া এটা তো কোনো ফাঁকা জায়গা নয়, রিসোর্ট আছে, দোকান আছে এখানে, তাহলেও এসব? আরে ভাই, আজকাল লোকেরা দেখেও না দেখার ভান করে থাকে। এটাও হতে পারে যে এর মৃত্যু অনেক রাতে হয়েছে, যখন এই দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছিল। হতে পারে। চলো দেখি ডক্টর সালুকে কি বলে এই লাশটা দেখে। তবে ভাই, আমার তো দেখে মনে হচ্ছে যে এই লোকটাকে আগে হয়তো কোথাও দেখেছি। আমি তো একে আগে কখনো দেখিনি। জানি না, আমার কেন মনে হচ্ছে আমি এনাকে কোথাও দেখেছি আগে। দেখলে, আমি বললাম না খুব চেনা চেনা লাগছে এনাকে। ক্রাইম রাইটার কমল কুমার খুব বিখ্যাত রাইটার ছিলেন, অপরাধ সম্পর্কিত অনেক নভেলও লিখেছিলেন। স্যার, এনার সঙ্গে 3 বছর আগে আমার দেখা হয়েছিল ইন্ডিপেন্ডেন্স ডে এর ফাংশনে। স্যার, এই ক্রাইম রাইটারদের তো অপরাধের দুনিয়ায় অনেক শত্রুই থাকতে পারে। হয়, নিশ্চয়ই হয়। আর হতে পারে ওদের মধ্যে থেকে কেউ নিজের শত্রুতা প্রকাশ করেছে। হতে তো পারে স্যার, কারণ এই ক্রাইম রাইটাররা নিজেদের কলমের শক্তি দিয়ে অন্যায় যারা করে তাদের পর্দাফাশ করে দেয়। কেল্লাফাতে তো আমিও করেছি ভাই। কি বিষয়ের কথা বলছো তুমি? বস, কমলের মৃত্যুর সময় জানতে পেরেছি আমি। রাইগার মর্টিসের রিপোর্ট বলছে যে ওর মৃত্যুটা রাত 9:30টায় হয়েছে। কমল কুমার মারা গেছে রাত্রি 9:30টার সময়। সেই সময় বিচে তো অনেক লোকজন থাকে, কেউ না কেউ কিছু না কিছু তো দেখে থাকবে। স্যার, আমরা তো জিজ্ঞাসাবাদও করেছিলাম,
কিন্তু কেউ তো কিছু বললোই না আমাদের। আবার আমাদের যেতে হবে স্যার। তাহলে যাও অভিজিৎ, আবার যাও, ভালো করে জিজ্ঞাসাবাদ করো। ওখানে ফুচকাওয়ালা, ভেলপুরিওয়ালা, ডাবওয়ালা সবাইকে জিজ্ঞাসাবাদ করো। কেউ তো কিছু একটু দেখে থাকবে। আর দয়া, স্যার এই কমল কুমারের বাড়িতে যাও, হয়তো কিছু ওখান থেকে জানতে পারবে। পঙ্কজ, কমল কুমারের অ্যাড্রেস পেয়েছো? হ্যাঁ স্যার, পুনেতে থাকতেন। পুনায় থাকতো আর খুন মুম্বাইতে হয়েছে। কি করে হলো এসব? সমুদ্রের ধারে আমরা ওনার লাশ পেয়েছি। আপনি কি কাউকে সন্দেহ করেন কে করতে পারে এটা? না স্যার, ওর কারোর সাথে কোনো রকম শত্রুতা ছিল না। হ্যাঁ, মানছি যে ওনার সঙ্গে কারোর কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। ওনার বই পড়ে কিছু লোকের মনে রাগ হয়েছিল, রক্ত গরম হয়েছিল, সেই কারণে কেউ ওনাকে ধমকি টমকি না দিয়েছিল। স্যার, এমন তো হয়নি। যদি কেউ ভয় দেখাতো তাহলে আমাকে নিশ্চয়ই বলতো। উনি উনি মুম্বাই কোনো জরুরি কাজে গিয়েছিলেন? ওর গল্প লেখার শখ আছে, এই জন্য কোনো নির্জন জায়গার খোঁজে এদিক ওদিক যেত। কখনো আলিবাগ তো কখনো লোনাবলা। আর এইবার তো মুম্বাইয়ের কোনো রিসর্টেতে নিজের লেখা গল্প বদলার ক্লাইম্যাক্স লিখতে গেছিল। আচ্ছা, উনি মুম্বাইয়ের কোন রিসর্টে ছিলেন? না, এবারে আমি জিজ্ঞাসা করেছিলাম না, ওর নিজে কিছু বলেছিল। কিন্তু ওর বেশিরভাগ সময় সমুদ্রের ধারে পছন্দ ছিল, আর বেশি ভিড় আর লোকজন ভর্তি জায়গা ওর পছন্দ ছিল না। কিন্তু ম্যাম, যে বিচে আমরা ওনার লাশ পেয়েছি ওটা তো জনবহুল জায়গা, জুহু বিচ। না স্যার, এমন হতেই পারে না, কারণ ও ভিড় লোকজনপূর্ণ জায়গায় থাকতেই পারতো না আর লিখতেও পারতো না। উনি লিখতেন কিসে, খাতাতে নাকি কম্পিউটারে? কম্পিউটার আর ল্যাপটপ দুটোতেই লেখালেখি করতো, কিন্তু মুম্বাই যাওয়ার সময় ল্যাপটপটাই সাথে নিয়ে গেছিল। আর কম্পিউটার? কম্পিউটার ওখানে ঘরের মধ্যে আছে। ম্যাম, কমলবাবুর আঙুলে এখানে এইভাবে আংটির ছাপ ছিল, কিন্তু আংটি ছিল না। যদি ওর পয়সা আর টাকাই দরকার ছিল তাহলে তো ও সেগুলোই নিয়ে যেতে পারতো। আমার স্বামীকে মারার কি দরকার ছিল? আপনি কিছু বলতে পারবেন ওই আংটির সম্পর্কে? কিরকম দেখতে ছিল ওটা? ওটাতে 10 ইয়ার্স লেখা ছিল আর লাভ আলিসা লেখা ছিল। এই ছবিটা একটু ফরওয়ার্ড করবেন আমাকে? হ্যাঁ ফ্রেডি, আমি তোমাকে একটা ফটো ফরওয়ার্ড করছি আংটির। সমস্ত দোকানে ওটা পাঠাও আর জানার চেষ্টা করো যে এর মধ্যে ওটাকে কেউ বিক্রি করেছে কিনা। আচ্ছা, এটা বলুন, ওই কম্পিউটারের পাসওয়ার্ডটা কি? ওটা তো আমার জানা নেই, ওটা শুধু ওই জানতো। আচ্ছা, আমরা কি আপনার এই কম্পিউটারটাকে নিয়ে যেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। একটু দেখো তো ভাই ভালো করে, এই লোকটা নাকি কালকে দেখেছিলে তুমি? আমি তো দেখিনি স্যার, আমিও দেখিনি। আচ্ছা, এটা বলো তো যে প্রত্যেকদিন এই দোকানগুলো কতক্ষণ খোলা থাকে? স্যার, ওই আমাদের একই সময়, রাত 11:30 পর্যন্ত। 11:30 পর্যন্ত? তাও তোমরা এনাকে দেখোনি? তোমরা জানো এনার মৃত্যু কাল রাত 9:30টার সময় হয়েছে, তাহলে দেখোনি কেন বলছো? মিথ্যে না বলছো? সাহেব, আমাদের মিথ্যে বলে কি লাভ বলুন? কিন্তু স্যার, কালকে 9:30 পর্যন্ত তো সবাই এখানেই ছিল। হ্যাঁ, যদি এনার সঙ্গে এরকম কিছু হতো তো তাহলে আমরা সাহায্যের জন্য নিশ্চয়ই যেতাম। হ্যাঁ সাহেব। স্যার, এদের দুজনকে ব্যুরোতে নিয়ে চলুন, ওখানে গিয়ে সত্যি কথাই বলুন। কিন্তু সাহেব, আমি তো এখানে সত্যি বলছি না। আপনি এক কাজ করুন, আপনি আপনার মাথা ঠান্ডা করতে আমার ভেলপুরি খান। আমি দারুণ ভেলপুরি বানাই সাহেব। হ্যাঁ স্যার, আর নয়তো এই আমার চানা খান। চানা স্যার। এখানে এখানে ছোলা খেতে এসেছি আমি, ভেলপুরি খেতে এসেছি আমি। ঘুষ দেওয়ার জন্য তোমাদেরকে এক্ষুনি জেলে ঢুকতে হবে। ব্যাস, এদের ছেড়ে দাও, চলে এসো, চলে এসো। পরে এসে দেখবো তোমাদেরকে। এটাও তো হতে পারে যে এরা সত্যি কথা বলছেন। স্যার, এটা কি করে হতে পারে? ডক্টর শালুংকে বলছিলেন 9:30টার সময় মারা গেছেন। হতে পারে খুন অন্য কোথাও হয়েছে আর বডিকে এখানে ফেলে গেছে। হ্যাঁ স্যার, এটা হতে পারে। হ্যাঁ ফ্রেডি, গুড, ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। কমলের আংটির ব্যাপারে খোঁজ পাওয়া গেছে। 2 মিনিট করে 1 ঘন্টা হয়ে গেল।
আমার কাছে আর কোনো কাজ বাজ নেই নাকি? টাকা কখন পাবো আমি? কি ব্যাপার, এত চেঁচামেচি কেন? চিৎকার করবো না তো আর কি করবো বলুন আপনি? আংটির দামও ঠিক করে ফেলেছে 50,000 টাকা, কিন্তু টাকা কখন পাবো 50,000 টাকা আমি বলুন আপনি? দেখো ভাই, এতটা টাকা দোকানে রাখা হয় না। একটা ছেলে গেছে টাকাটা আনতে। মাত্র 50,000 নেই আপনার কাছে? আজকাল তো বাচ্চাদের ভাড়েও 50,000 টাকা থাকে। এবার তো তোর ভান্ডার ভাঙার সময় হয়ে গেছে। নাও, এসে গেছে তোমার টাকা। আংটিটা দেখান তো। 10 years লাভ আলিশা। কোথা থেকে পেয়েছিস আংটিটা? তাতে আপনার কি? এক কাজ করো, টাকা দাও, নয়তো আংটিটা ফেরত দাও। অদ্ভুত লোক তো স্যার, সিআইডি থেকে প্রমাণ চাইছে। সিআইডি? কি, কোথা থেকে পেয়েছিস এটা? স্যার ক্ষমা করে দিন আমাকে। স্যার টাকা পয়সার জন্য এইসব। টাকার জন্য তুই কাউকে কি খুন করে দিবি? হ্যাঁ স্যার, স্যার আমি তো শুধু ওই পার্স আর ওই চেন আর ঘড়ি এইসব নিতে চেয়েছিলাম। স্যার ওই হাতাহাতি চালু করে দিল, যার জন্য স্যার ওই ভুল করে খুন হয়ে গেছে। স্যার সত্যি করে বলছি, আমি ওকে মারবার মতলব করিনি স্যার। এটা কটার সময়ের ঘটনা? রাতে ওই 11:30 বাজে তখন। কটার সময়? স্যার 11:30। 11:30? সাড়ে 11:30 কিন্তু ডক্টর সালুকে তো বললেন 9:30। ওনার ক্যালকুলেশনে কি কোনো গন্ডগোল হলো? আচ্ছা আচ্ছা অভিজিৎ, ঠিক আছে, হ্যাঁ আমি দেখছি। ওকে, এটা কি করে হতে পারে ভাই? কি হয়েছে স্যার, কোনো প্রবলেম? তারিকা অনেক বড় সমস্যা। অভিজিতের ফোন এসেছিল, ও বলছিল যে যে লোকটাকে ওরা ধরেছে তার বক্তব্য অনুযায়ী এই লোকটা মৃত্যু হয়েছে রাত 11:30টায়, আর আমাদের রাইগার মর্টিসের রিপোর্ট অনুযায়ী এই লোকটির মৃত্যু হয়েছে রাত্রি 9:30টার সময়। ও বলছে 11:30টার সময়, আমাদের রিপোর্ট বলছে 9:30টার সময়। এগুলো সব কি ব্যাপার? আমাদের কোনো ভুল হচ্ছে না তো? স্যার এই লাশটা সমুদ্র জলের কন্ট্যাক্টে এসেছিল, তাই না? হয়তো তাই আমাদের ক্যালকুলেশন 1 ঘন্টা আগে পিছনে হয়ে গেছে। না না তারিকা, সেদিকটা আমি ভেবে দেখেছি। সমুদ্রের জলের ব্যাপারটা আমার মাথায় ছিল, সেই কারণেই আমি ওই সময়টা ঠিক করেছি। বড় অদ্ভুত ব্যাপার। আপনি বালির ব্যাপারে কিছু বলছিলেন, তাই না? হ্যাঁ ভুলে গেছি, ওই অভিজিতের ফোনটাই মাথাটা খারাপ করে দিয়েছে। আমি তো একদম ভুলে গেছি। এসো এসো এসো, বলছি। এই দেখো, এটা দেখতে পাচ্ছ? এই দুটো বালির স্যাম্পল। দুটোর কালার আলাদা? আরো অনেক কিছু আলাদা আছে, তুমি দেখো, মাইক্রোস্কোপে দেখো। দুটো তো একেবারেই আলাদা। এই যে হালকা রঙের বালিটা সারিকা, ওটা এক্স্যাক্টলি সেই জায়গার বালি যেখানে আমরা লাশটা পেয়েছিলাম। আর ওই বালিটার ভালো করে দেখো, এর আর ওর কম্পোজিশন সম্পূর্ণ আলাদা। এই দ্বিতীয় বালিটায় তো অয়েলও আছে। দুটো বালি একই বীজ থেকে এসেছে, তাহলে একটা স্যাম্পলে অয়েল আর একটা স্যাম্পলে নেই, এটা কি করে হয়? সেইটাই তো আমি বলছি, কি করে হবে? কোন একটা ব্যাপার আছে, এরকমটা হতেই পারে না। কিন্তু যদি হয় তাহলে তারিকা নিশ্চয়ই ওই বালির নিচে এমন কিছু পোতা আছে যা আমরা জানি না। কিছু না কিছু তো আছেই, কিছু না কিছু রহস্য আছে, কিন্তু কি? মাই গড, এই তারিকা অনেক দেরি হয়ে গেছে। তুমি এক কাজ করো, তুমি বাড়ি যাও। আর আপনি? আমি একটু কাজ করে নিয়ে যাব, তুমি যাও। তো ঠিক আছে না, একসাথেই বেরোবো। আরে না বাবা, তুমি যাও না। তুমি কি করবে দুজনে একসঙ্গে? আরে যাও। এভাবে কি করে? প্লিজ যাও, আমি সামলে নেব। আমার যদি রাত্রে দেরি হয়ে যায় তাহলে সকালবেলা আমি দেরিতে আসবো। যে কাজ বাকি থাকবে আমি নোট করে যাব, তুমি সকালে এসে দেখে নেবে। যাও। আর ইউ শিওর? আর আমি শিওর বাবা, যাও যাও, জাস্ট টেক কেয়ার। গুড নাইট। গুড নাইট। হ্যাঁ পুরবি, পাসওয়ার্ড পেলে? না স্যার, এখনো পাইনি।
হয়তো এই সিডিটা কোনো কাজে লাগতে পারে। এটা কি পাসওয়ার্ড ডিটেক্টর? হ্যাঁ স্যার, একটা সফটওয়্যার আছে, এটা বড় বড় পাসওয়ার্ডকেও ক্র্যাক করতে পারে। এটা তুমি কোথায় পেলে? স্যার আমার বান্ধবী দিয়েছে, ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কিন্তু ও বলেছিল সময় লাগবে, সকালও হয়ে যেতে পারে, কারণ এই সফটওয়্যারটা পাসওয়ার্ড কম্বিনেশন একটা একটা করে ট্রাই করে। ঠিক আছে, এটা দিয়েও চেষ্টা করে দেখা যাক। স্যার, পাণ্ডুর ঠিকুচি কুষ্টি আমি বের করে ফেলেছি স্যার। ও ঠিকই বলছে, ও ছোটখাটো একটা চোর, আর একবার ট্রেনে পকেটমারি করেছিল বলে ওকে জেলও খাটতে হয়েছে। মাই গড, কিসের কাজ হচ্ছে ওখানে? এর খেলা শেষ, এর পার্টসটা চেক কর। আরে কোথায় রেখেছে পার্টস? হ্যাঁ পেয়ে গেছি। কি হলো? আরে এই দেখো টাকা আছে। এ কি, এ তো সিআইডি অফিসার। বাড়াবাড়ি করছে শালুকে, কাউকে কিছু বলেনি, কাউকে কন্ট্যাক্টও করেনি, ব্যাস এইভাবে চলে গেল, আর তার উপর নিজের ফোনটাও এখানে রেখে গেছে। আচ্ছা তারিকা, এই ডক্টর সালুকে এইখান থেকে কখন বেরিয়েছে? জানি না, কাল রাতে অনেক লেট হয়ে গিয়েছিল তো 12টার সময় উনি আমায় বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। উনি কতক্ষণ এখানে ছিলেন আমি জানি না। স্যার, হ্যাঁ ডক্টর সালুকের বাড়ি থেকেই আসছি। ওয়াচম্যান বলল যে সারা রাত ডক্টর সালুকে বাড়ি ফেরেনি। কি, সারা রাত ধরে বাড়ি ফেরেনি? কিন্তু শালুকে তো এরকম করে না, সারা রাত। এটা তো বেশ চিন্তার কথা, তাই না? হয়তো ওনার আরে না কিছু। না না, শালুকের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ওর। ও যেন কোনো বিপদে না পড়ে, ব্যাস, আর কিছু না। পঙ্কজ, একটা কাজ করো, শালুকের গাড়ির নাম্বার সমস্ত পুলিশ স্টেশনে পাঠাও, আর সমস্ত চেক পোস্টেও পাঠিয়ে দাও। খোঁজ তো পাওয়া যাবে যে শালুকে গাড়ি নিয়ে কোথায় গেছে। স্যার, লোকাল পুলিশের কথা মতো সালুকে স্যারের গাড়ি এই রাস্তাতেই শেষ দেখা গেছিল। ডক্টর সালুকে তো গাড়িতে নেই। আরে তাহলে উনি কোথায় গেছেন? রিল্যাক্স রিল্যাক্স তারিকা, আমরা ওনাকে খুঁজে বার করবই। স্যার, সালুকে স্যারের ল্যাব এখান থেকে 60 কিলোমিটার দূরে। উনি তাহলে এখানে কেন এলেন? পঙ্কজ, ডক্টর সালুকের মাথায় কিছু তো খেলছিল, জানি না কি। একটু দরজাটা বন্ধ করো পঙ্কজ। এদিকে এসো।
তুমি ড্রাইভারের সিটে বসো। কোথায় যেতে হবে স্যার? কোথাও যেতে হবে না, ড্রাইভারের সিটে বসো। এখন এটা বলো, গাড়ির ডান দিকের মিরারে তুমি কি দেখছো? স্যার কিচ্ছু দেখতে এক পাচ্ছি না। মিনিট, হাত দেবে না। এর মানে বুঝতে পারছো তারিকা? না। ডক্টর সালুকের হাইট পঙ্কজের হাইটের থেকেও কম। যখন পঙ্কজই এই ডান দিকের মিরারে কিছু দেখতে পাচ্ছে না, তখন ডক্টর সালুকে এই ডান দিকের মিরারে কি দেখবে? মানে গাড়িটা স্যার নয়, অন্য কেউ চালাচ্ছিল। এক্স্যাক্টলি, এমন একটা লোক যে ডক্টর সালুকের থেকে লম্বা। ও সিটে বসার পর এই রাইট ভিউ মিরারটাকে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিয়েছিল। কিন্তু স্যার, সেই ব্যক্তি তাহলে সালঙ্কি স্যারের গাড়ি এখানে কেন রাখলো? সে কি তাহলে আশেপাশেই থাকে? হতে পারে। আর যদি ডক্টর সালুকে তুলে নিয়ে যায়, তাহলে হতে পারে আমাদের বোকা বানানোর জন্য গাড়িটাকে এত দূরে নিয়ে এসছে। মানে তুমি বলতে চাইছো স্যারকে কেউ কিডন্যাপ করেছে? বলতে পারবো না তারিকা। হতে পারে উনি এমন কিছু করছিলেন যে উনি নিজের জীবনটাকেই ঝুঁকিপূর্ণ করে ফেলেছিলেন। এবার কে করেছে, কেন করেছে, ওটা তো এই গাড়ির থেকেই জানতে পারবো। এই গাড়িটা ঠিক করে তল্লাশি নাও। ছোট থেকে ছোট প্রমাণ আমাদের হ্যাঁ তারিকা, কিছু পেলে? আঙ্গুলের ছাপ তো পাইনি, কিন্তু টায়ার আর সিটের নিচে বালির কিছু কণা পাওয়া গেছে। বালির কণা? সেই বালি যেগুলো সমুদ্রের পাড়ে পাওয়া যায়। তার মানে হচ্ছে, হতে পারে যে লোকটা গাড়ি চালাচ্ছিল হয় ও, না হলে ডক্টর সালুকে কোনো বিচে গেছিল। হ্যাঁ স্যার বলছিলেন কমলের বডির থেকে দুটো আলাদা রকমের বালি পাওয়া গেছে। কমলবাবুর বডিতে দুটো আলাদা আলাদা বালির কণা? আর হতে পারে এই বালির কণা খোঁজার জন্যই ডক্টর সালুকে কোনো বিচে গেছিলেন রাতে। কিন্তু কোন বিচে গেছেন উনি? স্যার, স্যার পাসওয়ার্ড পেয়ে গেছি। গুড, দেখো তো কি আছে এর ভেতরে। স্যার এইটাতে দুটো ফাইল আছে, গ্রিড আর রিভেঞ্জ। রিভেঞ্জ? বদলা? আর এইবার তো মুম্বাইয়ের কোনো রিসর্টেতে নিজের লেখা গল্প বদলার ক্লাইম্যাক্স লিখতে গেছিল। তো ওই নভেল যার উপর কমলবাবু কাজ করছিলেন, একটু খোলো তো। স্যার এখানে এখানে ক্লাইম্যাক্সের পেজ তো খালি রয়েছে। ক্লাইম্যাক্সের পেজ খালি? কমলবাবুর স্ত্রী বলছিলেন যে উনি এরই ক্লাইম্যাক্স লেখার জন্য ছুটিতে গেছিলেন। তাহলে উনি কিছু লেখেননি কেন? স্যার, মনে হচ্ছে কমলবাবুর মাথা ব্লক হয়ে গিয়েছিল। আমি শুনেছি যে যখন মাথা ব্লক হয়ে যায়, রাইটাররা কিছু লিখতে পারেন না। এই কমলবাবু খুব দক্ষ রাইটার ফ্রেডি। যদি রাইটার ব্লকও হয়ে যায়, তাহলেও কিছু না কিছু তো লেখার চেষ্টাই করে। ক্লাইম্যাক্সে ভালো মন্দ যা খুশি। তুমি একটা কাজ করো, এই দ্বিতীয় যে ফাইলটা আছে গ্রিড, এটা খোলো। স্যার, আরো একটা কথা আছে স্যার। এই কমলবাবু নিজের সাথে ল্যাপটপটা নিয়ে গিয়েছিলেন, আর কম্পিউটার বাড়িতেই ছিল। তাহলে ল্যাপটপের ফাইল এই কম্পিউটারে এলো কি করে? ফ্রেডি, এটা কোনো কঠিন কাজ নয় আজকাল। ওই একটা অ্যাপ আছে ক্লাউড, যার সাহায্যে একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটারে ফাইল ট্রান্সফার করা যায়। স্যার এই গ্রিডে তো নতুন গল্প রয়েছে। মনে হচ্ছে কমলবাবু পুরনো গল্পটা শেষ না করেই নতুন গল্প লিখতে বসেছিলেন। না ফ্রেডি, কমলবাবু কোনো নতুন গল্প লিখছিলেন না। এই নোটের হিসেবে উনি কোনো বিচের ওপর নজর রেখেছিলেন। কিন্তু কেন? স্যার এই কেন শব্দের কারণ হয়তো এই গল্পের মধ্যে আছে। যখন তুমি বালিতে হাঁটছো, তখন শুধু বালিতেই হাঁটছো না, বরং তুমি হাঁটছো হাজার কোটি টাকার সম্পত্তির ওপর, যাকে পাওয়ার জন্য কিছু দুষ্ট পাপী নিরপরাধদের খুন করে। ও, বালি। মনে হচ্ছে কমলবাবু কোনো
অপরাধের রহস্য খুঁজে পেয়েছিলেন, যেটাই ওনার মৃত্যুর কারণ হয়ে গেছে। স্যার, কমলবাবুর ফাইল থেকে কিছু জানা গেছে। ও গড, সালুকা স্যারের গাড়ি থেকে সেই বালি পাওয়া গেছে যেগুলো কমলের বডি থেকে পাওয়া গিয়েছিল, যে বালিতে তেল মেশানো ছিল। স্যার কি এটা জেনে গিয়েছিল যে তেল মেশানো বালি কোন বিচের ছিল? হয়তো উনি কাল রাতে ওখানেই গিয়েছিলেন ওই বালিটা খুঁজতে। আই এম শিওর যাওয়ার আগে উনি কোনো না কোনো রিসার্চ করেছিলেন এখানে। হিস্ট্রি চেক করে দেখি। এই উইন্ডোটা খোলা। সানমুলামা বিচ, 1 বছর আগে একটা নৌকো এখানে পাথরে ধাক্কা খেয়েছিল, আর যে কারণে অয়েল স্টিকের নির্মাণ হয়েছে। তেল পরিষ্কার করতে 3 মাস লেগে গেছিল লোকজনের। এটাই একমাত্র বিচ যেখানকার বালিতে তেলের অংশ রয়েছে। তার মানে সালুকা স্যার ডেফিনেটলি সানমুলামা বিচে গিয়েছিল। আর এই কমল ও জুহু বিচের সাথে সাথে সানমুলামা বিচেও গিয়েছিল। আচ্ছা, এরকমটা নয় তো যে এর মৃত্যু এই সানমুলামা বিচে কিছু একটা গন্ডগোল আছে? সালুকা স্যারও তো এখান থেকেই নিখোঁজ হয়েছে। এই পাণ্ডু আমাদের ভুল বোঝাচ্ছে না তো? মৃত্যুর সময় নিয়ে 9:30 11:30। হ্যালো এসিপি স্যার, একটা কথা বলে রাখি, সিআইডি কে মিথ্যে বলার ফল তুই হয়তো এখনো জানিস না। আমি 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 মিথ্যে বলছি না স্যার, আমি সত্যি বলছি। আসলে হয়েছিল কি, আমি শুধু ওই টাকা নিতে চেয়েছিলাম আর ভুল করে প্রাণ চলে যায় ওর। হ্যাঁ? তুই কি করে ওনাকে মারলি বলার কি দিয়ে মেরেছিলি? পাথর দিয়ে মেরেছিলাম, পিঠে পিঠে। ফরেনসিক থেকে জানা গেছে ওনার পিঠে কোনো আঘাত ছিল না। হ্যাঁ, মনে এসছে, ওই লাঠি দিয়ে মেরেছিলাম ওর মাথায়। লাঠি দিয়ে নাকি পাথর দিয়ে? লাঠি দিয়ে মেরেছিলাম। ওই লোকটাকে গলা টিপে খুন করা হয়েছে। হ্যাঁ, ওই আমি পাথর দিয়ে মারি, আর তারপরে আমি ওর গলা চিপে দিই যাতে ও বেঁচে না থাকে। তুই এক্ষুনি তো বলি ভুল করে মেরে ফেলেছিস। হ্যাঁ, পাণ্ডু, মিথ্যে কথা বলিস না কিন্তু। স্যারের সামনে কেউ মিথ্যে কথা বললে উনি 2 মিনিটে ধরে নেন। ওই লোকটাকে গলা টিপে মারা হয়নি। সত্যি কথা বল স্যারকে। কিছু মনে পড়ছে না। আপনাকে আমি বলছি তো যে খুন আমি করেছি। আপনি প্লিজ আমাকে জেলে ভরে দিন। চুপ! আমাদের একজন ডক্টরকে ওরা কিডন্যাপ করেছে, যাদের তুই বাঁচাতে চেষ্টা করছিস। যদি ওনার কিছু হয়ে যায় ওরা তো শেষ হবেই। আর তোর এমন অবস্থা করব যা তুই স্বপ্নেও ভাবতে পারবি না। বল! স্যার, ওই 2 দিন আগে আমাকে কেউ একটা বারে বলে ডেকেছিল আর বলেছিল যে আমার জন্য কিছু কাজ আছে। পেছনে তাকিয়ে দেখবি না একদম। আমি তোকে ডেকেছি এখানে। ডাকবার কারণ? কাজ করবি আমার জন্যে। কি কাজ আছে? কাজ জানার আগে কাজের মূল্য জেনে নে। 5 লাখ টাকা। 5 লাখ? হ্যাঁ, আমি জানি এই টাকা তোর পক্ষে যথেষ্ট তোর পরিবারের সমস্ত দাবি দাওয়া মেটানোর জন্য। এটা ছাড়া প্রত্যেক মাসে 50,000 টাকা করে পাঠাবো আলাদা। তুই আমাকে বিদেশে তো পাঠাচ্ছিস না? এটাই ধরে নে। আর ওই বিদেশের নাম হচ্ছে জেল। জেল? তোকে একটা লোকের খুনের দায় নিজের মাথার উপর নিতে হবে। না, আমি পারবো না এসব। ভেবে দেখ, এত টাকায় তুই তোর ছেলের ভালোভাবে চিকিৎসা করাতে পারবি। আমি এখানে প্যাকেটটা ছেড়ে যাচ্ছি, এতে 5 লাখ টাকা আছে আর আংটি। আর ওই আংটি তুই সোনার দোকানদারকে বেচবি। যে কোনো সোনার দোকানে? না, এমন একজন দোকানদার যার সঙ্গে সিআইডির ভালো যোগাযোগ আছে। দোকানের অ্যাড্রেস প্যাকেটের ভেতর লেখা আছে। চললাম রে। কেউ এরকম করবে কেন? এই খুনি আমাদের থেকে লুকোতে কি চাইছে? যা কিছুই হচ্ছে স্যার, বালির সঙ্গে সম্পর্ক আছে। কমলবাবু নিজের কম্পিউটারে কিছু বালির কথাও বলেছেন।
আর ডক্টর সালুখে সারিকাকে বলেছিলেন যে কমলবাবুর বডি থেকে উনি 2 রকমের বালি খুঁজে পেয়েছেন। যেটাই হোক না কেন, ওই কমলের মৃত্যু আর শালুকের উধাও হয়ে যাওয়া, এই সমস্ত কিছুর পিছনে ওই বালিই জড়িয়ে আছে। বালি। সাধারণ বালি কারণ মৃত্যুর কারণ কি করে হতে পারে স্যার? ওই বালিটা কিন্তু সাধারণ নয়, কোটি টাকার প্রপার্টি ওটা, কোটি টাকার। তার মানে স্যার? মানে ইললিগাল স্যান্ড মাইনিং, বালি চুরি, যেগুলো কনস্ট্রাকশন কোম্পানির কাছে কোটি টাকায় বিক্রি হয়। তাহলে হতে পারে স্যার কমলবাবু এর ব্যাপারে কিছু জেনে গেছিলেন আর সেই কারণেই কেউ ওনার খুন করে দিয়েছে। স্যার এই কথাটা হয়তো সালুঙ্কে স্যার জেনে গেছিল, সেই জন্যই কি ওনার সাথে ওইটা হতে পারে। পুরবি নিশ্চয়ই হতে পারে শালুকের সঙ্গে। আর যদি শালুকে বেঁচে থাকে তাহলে আমাদের প্রতিটি পদক্ষেপ গুনে গুনে চলতে হবে। ওই লোকগুলো যেন ঘুণাক্ষরেও না জানতে পারে যে আমরা কেন বিচে যাচ্ছি। কিন্তু স্যার, ডক্টর সালুখে কোন বিচে গেছিলেন সেটা জানবো কি করে? স্যানবুলামা বিচ, স্যানবুলামা। ওখানে বালির মধ্যে থেকে যে তেলের স্যাম্পল পাওয়া গিয়েছিল সেটা কমলের লাশের গায়েও ছিল। আর ওই বিচেই কমলবাবুকে খুন করা হয়েছিল। তারপর ওনার লাশ জুহু বিচে এনে ফেলে দেওয়া হয়। তাহলে অভিজিৎ, প্রস্তুতি নাও আরো একটা নতুন কেস সলভ করতে। স্যানবুলামা বিচ। মাইন্ড ব্লোয়িং। এইদিকে দেখো, এদিকে দেখো, হ্যাঁ এদিকটা তাকাও। নাইস, ভেরি নাইস। কাম অন, লুক আপ, চিন আপ, চিন আপ, চিন আপ। খুব ভালো হচ্ছে, খুব ভালো। না এবার চট করে চেঞ্জ করে এসো। থ্যাংক ইউ। লাভলি, লাভলি। কাম অন সংযুক্তা, এবার তুমি চলে এসো। কাম অন, কাম অন। লাইট এদিকে, লাইট এদিকে। ইয়া, রেডি, রেডি সংযুক্তা। নাইস, ভেরি গুড, লাভলি, সুপার। এদিকে তাকাও। মাইন্ড ব্লোয়িং। আরে ভাই কি করছিস? একটু সাইডে যা। আরে লাইট নিচ্ছিস না কি করছিস? কাম অন, কাম অন, হারি আপ। ইয়া, সুপার, সুপার, খুব ভালো হচ্ছে। এবার চেঞ্জ, চেঞ্জ, কাম অন, কাম অন, চেঞ্জ, চেঞ্জ, চেঞ্জ। নেক্সট লোকেশন। কাম অন এভরিবডি। আরে তাড়াতাড়ি লাইটগুলো সরান। স্যার, কি করছি আমরা এখানে? কোনো গন্ডগোল তো দেখতেই পাচ্ছি না। আরে ভাই পঙ্কজ, সারা পৃথিবীতে যত ক্রাইম হয় সব ক্রাইম রাতেই হয়। রাতের জন্য অপেক্ষা করো। স্যার, যদি রাতেই হয় তাহলে সকাল থেকে আমরা এখানে কি করছি? রাতেই আসতে পারতাম। আরে ভাই পরিবেশটা তৈরি করতে হয়, ওদের যেন মনে না হয় যে আমরা কোনো নাটক করছি। কাম অন। স্যার, আরশোলাগুলোকে দেখতে পাচ্ছো? ভাই এখনো পর্যন্ত তো না, কিন্তু সময় তো হয়ে গেছে বাইরে আসার। খুব তাড়াতাড়ি খুঁজতে হবে আরশোলাগুলোর গর্তটাকে। এক মিনিটও ডক্টর সালুকের জীবনের জন্য খুব দামি। হ্যাঁ সবই জানি, সবই জানি ভাই। কাম অন, এই লাইটটা এদিকে নাও। এই জায়গাটা বেশ নিরিবিলি, তাই না? হয়তো এখানে আমাদের কাজ হয়ে যাবে। আরে কাম অন বাবলু, লাইটটা অন কর। চলো চলো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। কাম অন, কাম অন। তাড়াতাড়ি। ওফো, 11টা বেজে গেছে বাবলু, 11টা। আরে এখনো পর্যন্ত শুটই করতে পারলাম না। আরে আরে এটা ফটো শুট চলছে, কি সব বলছিস তুই? কাম অন গার্লস। ক্যান আই সিট হিয়ার? মডেল দুজন রেডি। ওকে, সংযুক্তা তুমি ওর পিছনটায় দাঁড়াও। নাইস, লাভলি, সুপার, মাইন্ড ব্লোয়িং। চেঞ্জ, 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 চেঞ্জ। কাম কাম সিট। পিছনটায় দাঁড়াও। মাইন্ড ব্লোয়িং, গ্রেট, ভেরি নাইস। once more this side. বাবলু গিয়ে দেখো ওদের কি প্রয়োজন। প্লিজ কাম। মনে হচ্ছে ওরা চলে এসেছে। রেডি স্যার। চুপ। হ্যাঁ ভাই, কি হচ্ছে এখানে? হ্যালো, হু আর ইউ? আচ্ছা, ফুর্তি করা হচ্ছে এখানে। চলো বেরো এখান থেকে। লিসেন, দেখতে পাচ্ছিস না ফটোশুট হচ্ছে? চল বেরো এখান থেকে। এখানে কোনো শুটিং ফুটিং অ্যালাউ নেই। চলো বেরো এখান থেকে। হ্যালো, তোমরা কে? আমাদের এখান থেকে বের করে দিচ্ছ এভাবে? এই জায়গাটা কি তোমার বাবার? বাবাকে নিয়ে কোনো কথা বলবে না, নয়তো খুব খারাপ হবে। হোয়াট? কি করবে তোমরা? বলো, গার্লস, বলো। গার্লস, গার্লস, প্লিজ, প্লিজ। তোমরা প্লিজ, প্লিজ সরে যাও, ওদের প্লিজ। এভাবে স্যার দেখুন না। তোমরা শান্ত হও, শান্ত হও। আচ্ছা দাদা, দাদা প্লিজ এক মিনিট, কাম ডাউন। কি
কি প্রবলেম আপনাদের? মিস্টার জন হোক বা টন, এটা প্রাইভেট বিচ, বুঝলে তুমি? নিজের ইউনিটকে গোটাও আর এখান থেকে বেরো। আরে ওহো, এক মিনিট চুপ করো তোমরা, শান্ত হও। এটা প্রাইভেট বিচ, আমি বুঝতে পেরেছি এটা প্রাইভেট বিচ, কিন্তু 2-4টে ছবি তুলবো, তারপরে চলে যাব। কেন পেটে লাথি মারছেন দাদা? ভাই বললো না একবার চল বেরো এখান থেকে, নাকি হাত পা ভেঙে দেবো এক্ষুনি। আরে না না, আমাদের হাত পা আপনারা কেন ভাঙতে যাবেন? নো ভাইলেন্স। No, we can't. চলো এখান থেকে, চলো 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 চলো, তাড়াতাড়ি এখান থেকে চলো। বাবলু, তাড়াতাড়ি এখান থেকে শিফট করো, তোমরা শান্ত হও। ব্যাকআপ নয়, শিফট, টলি শিফট। শিফটিং চুপ করো তোমরা, শান্ত হও। শিফটিং। কি ভাই কিরম লাগলো? রাগ করবে না, রাগ করবে না, এভাবে একদম রাগ কাজ করবে করা না, যায় মাথা না, ঠান্ডা জন। করো, এটা এক্ষুনি চলে যাবো অসম্ভব, এখান থেকে। চলো hopeless. শিফট শিফট, Seriously, চলো চলো তাড়াতাড়ি। আমরা এখান থেকে যাচ্ছি কেন স্যার? মনে হচ্ছে এই লোকগুলোই। জানি জানি, খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে, এদের হাতে নাতে ধরতে হবে। হ্যাঁ স্যার। আরে শিফট করো। তাড়াতাড়ি কাজ কর।